God is dead. God remains dead, and we have killed him. How shall we comfort ourselves with the murderers of all murders? যারা দর্শন চর্চার সাথে মোটামুটি যোগাযোগ রাখেন তারা জানেন এই কথাটি কে বলেছিলেন। একজন মানুষ যিনি ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে এসেছেন সগর্বে। পারমাণবিক বোমার জনক ওপেনহেইমার পর্যন্ত এই দার্শনিককে অনুসরণ করতেন তীব্রভাবে। শুধু ওপেনহেইমারই নন, সিগমুন্ড ফ্রয়েড থেকে নম চমস্কি সবার কথাতেই বারবার উঠে এসেছে এই মানুষটির প্রসঙ্গ। শেক্সপিয়ারের ট্র্যাজেডি, ফ্রান্স কাফকার গল্পের চরিত্র কিংবা দস্তয়েভস্কির উপন্যাসের বিষয়বস্তু, কোথায় নেই তার অস্তিত্ব। তাকে নিয়ে কেউ যখন আলোচনা করে তখন যে অমীমাংসিত প্রশ্নগুলো সবচেয়ে বেশি উঠে আসে সেগুলো হচ্ছে, এই মানুষটি কি আসলেই ঈশ্বরের অস্তিত্বে অস্বীকার করতেন? বাস্তব জীবনের টালমাটাল এই লোকের বিচিত্র সব থিওরি নিয়ে কেন আজও নানা ভাগে বিভক্ত পৃথিবী? কেন তার কথাবার্তার জটিলতা আষ্টেপৃষ্ঠে এখনও জড়িয়ে রেখেছে সবাইকে? কেন কয়েকশো বছর পেরিয়ে গেলেও তার উদ্ভাবিত ভ্যালু অব অ্যাফার্মেশন, উবারমেন্স বা সুপারহিউম্যান, উইল টু পাওয়ার কনসেপ্ট, এই টার্মগুলো আজও ব্যতিব্যস্ত রেখেছে দর্শনের ছাত্র, শিক্ষক সবাইকে? কেন এই মানুষটিকে ডাকা হয় দ্য ম্যান হু কিল গড? যাকে নিয়ে ভয়েস অব ঢাকার আজকের পুরো ভিডিও, তিনি আর কেউ নন, তিনি বিখ্যাত জার্মান ফিলসফার ফ্রেডরিক নিৎসে, স্বঘোষিত এক নাস্তিকের জীবন গল্প। বলে রাখা ভালো, এখানে নাস্তিকতাকে প্রাধান্য দেয়া হচ্ছে না, প্রাধান্য দেয়া হচ্ছে এক দার্শনিকের মতবাদকে। বলা হয়, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সোজা বাংলায় বললে সঙ্গদোষে লোহা ভাসে। নিৎসের প্রথম জীবনের সেই কোম্পানির নাম উইলিয়াম রিচার্ড ওয়াগনার। খুব অল্প বয়সেই বিখ্যাত জার্মান কম্পোজার উইলিয়াম রিচার্ড ওয়াগনারের কাজের সাথে পরিচয় হয় তার। নিৎসে বুঝতে পারেন সাহিত্য আর সঙ্গীত নিয়ে তার আগ্রহ বিস্তর। পরবর্তীতে নিৎসে বোর্ডিং স্কুলে যান। বোর্ডিং স্কুলে গিয়ে থিওলজি, স্টাডি অফ রিলিজিয়ান, ফিলোসফির সাথে পরিচয় হয় তার। আর সেখানে ক্লাসে মাঝে মধ্যেই অদ্ভুত সব প্রশ্ন করে শিক্ষকদের অবাক করতেন তিনি। এই সময় তার জীবনে আসে আরেক কোম্পানি, জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার। শোপেনহাওয়ারের গডলেস ওয়ার্ল্ড ভিউ, ভ্যালু অফ আর্ট, ফিলোসফি অফ পেসিমিজম দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হন নিৎসে। কঠিন কঠিন সব শব্দ, তাই না? ব্যাখ্যা করে বলা যাক। তার আগে একটা বিষয় বলে রাখা ভালো, দার্শনিক শোপেনহাওয়ার আবার অনুসারী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের অন্যতম ইমানুয়েল কান্টের ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজমের। এই আইডিয়ালিজমের মূল কথা ছিল, পৃথিবী নিয়ে আমাদের জ্ঞান মূলত আমাদের নিজেদের যা অভিজ্ঞতা সেটার সমান। অর্থাৎ আমরা জীবনে যা যা দেখি সেই সবের মাধ্যমেই মূলত আমরা পৃথিবীকে সংজ্ঞায়িত করি। এর বাইরে আমাদের খুব একটা ধারণা পৃথিবী নিয়ে নেই। ফেরা যাক শোপেনহাওয়ারে। শোপেনহাওয়ারের দর্শনের মূল কথা ছিল, মানুষ কোনোদিন পুরোপুরি সন্তুষ্ট হতে পারবে না। কারণ একটাই, মানুষের চাওয়ার শেষ নেই। একটি চাওয়া পূরণ হলে আরেকটি চাওয়া এসে হাজির হয়। এই কনসেপ্ট আবার মিলে যায় বুদ্ধিজমের সাথেও, যেখানে বলা হয় মানুষের চাহিদাই মানুষের দুর্দশার মূল কারণ। শোপেনহাওয়ার সেলফ ডিনায়াল এবং চাহিদাকে বাতিল করে মানুষকে জীবনযাপন করতে উপদেশ দিয়েছিলেন। শোপেনহাওয়ার এবং ওয়াগনার, এই দুটি মানুষ নিৎসের থট প্রসেসকে নাড়িয়ে দেয় পুরোপুরি, যার ফলাফলে একটি বই লেখেন নিৎসে, যার নাম দ্য বার্থ অফ ট্র্যাজেডি। এই বই নিৎসে মূলত গ্রিক মিথোলজির বিশ্লেষণের মধ্য দিয়ে সমাজ ও মানুষের বৈশিষ্ট্যকেই তুলে আনেন নগ্নভাবে। অ্যাপোলোনিয়ান ভার্সাস ডাইনোসিয়ান মতবাদে উঠে আসে অর্ডার বনাম ক্যাওসের পাশাপাশি অবস্থান। আর্ট আর ট্র্যাজেডি কিভাবে মানুষের ইনার সেলফকে প্রভাবিত করে, যাপিত জীবনের কষ্ট আর ভোগান্তিগুলো মানুষের থট প্রসেসকে কিভাবে আরও উন্নত করে, শিল্পীরা বিশৃঙ্খলা আর শৃঙ্খলার মাঝামাঝি একটা সেতু বন্ধন কিভাবে তৈরি করেন, বইটিতে আলোচনা হয় সেই সব নিয়ে। এই বই পাঠক সমাজে তুমুল সাড়া ফেলে দেয়। পৃথিবী যে মূলত গোলমেলে এক জায়গায়, একথা শোনার পরে অনেকেই
নড়ে চড়ে বসেন। আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন নিৎসে। আলোচনা সমালোচনা চলছে, এদিকে পড়াশোনার জন্য লিপজিগ ইউনিভার্সিটিতে চলে গিয়েছেন নিৎসে। সেখানে তার দেখা হয় প্রথম জীবনের অনুপ্রেরণা কম্পোজার ওয়াগনারের সাথে। যদিও বয়স বিবেচনা করলে ওয়াগনারের সাথে নিৎসের বন্ধুত্ব হবার কোনো সম্ভাবনাই ছিল না, তবু দর্শনের সূত্রে ওয়াগনারের সাথে নিবিড় বন্ধুত্ব হয় নিৎসের। দুজনের মধ্যে কনফ্লিক্টও হতো, ঝগড়াও। তবু নিৎসে বন্ধু হিসেবে ওয়াগনারকে খুব পছন্দ করতেন। যদিও পরবর্তীতে নিৎসে তার প্রথম জীবনের দুই আইকন শোপেনহাওয়ার এবং ওয়াগনার থেকে দূরে সরে যান, এবং তখন তিনি লেখেন তার দ্বিতীয় বই হিউম্যান অল টু হিউম্যান। এই বইয়ে তিনি বেশ কিছু বিস্ফোরক কথাবার্তা বলেন। গ্রিক রিলিজিয়ন মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে এমন দাবি তোলেন নিৎসে। ইমানুয়েল কান্টের ট্রান্সসেন্ডেন্টাল আইডিয়ালিজমকেও নিৎসে তুলে আনেন এই বইয়ে। হিউম্যান অল টু হিউম্যানে তিনি বলেন, সামাজিক বা রাষ্ট্রীয় আইন পালনের জন্য নয়, নিজের মোরাল ভ্যালুজ মানুষকে নিজেই খুঁজে বের করতে হবে। অন্য কোনো কিছুকে অন্ধভাবে অনুসরণ করলে লাভ হবে না। বই লিখছেন, সেই বই নিয়ে কথাবার্তা হচ্ছে, কেউ কেউ ব্যক্তিগত আক্রমণ করছে। নিৎসে সেই সবের জবাবও দিচ্ছেন, লড়াই করছেন। এই সবের পাশাপাশি মানুষটি লড়াই করছেন শারীরিক অসুস্থতা নিয়েও। 23 বছর বয়সে মিলিটারি সার্ভিসে থাকাকালীন ইনজুরিতে পড়েন এই দার্শনিক। বুকে ব্যথা পান, যে ব্যথা ঠিক হতে অনেক সময় লেগে যায়। 25 বছর বয়সে আবার অসুস্থ হন। 35 বছর বয়সে ব্যাজিল ইউনিভার্সিটির প্রফেসরের দায়িত্ব থেকে ইস্তফা নিতে হয় তাকে শারীরিক অসুস্থতার জন্যই। চোখের সমস্যা, মাইগ্রেনের ব্যথা আর ক্রমাগত বমির সমস্যাও ছিল তার, এবং শারীরিক সমস্যা নিয়ে ভোগার এক পর্যায়ে তিনি ঘোষণা করেন, গড ইজ ডেড। নিৎসে বলেন, ঈশ্বরের উপর ভরসা রাখা ক্রমান্বয়ে জটিল হবে এবং একসময় এসে ঈশ্বর বিশ্বাসের পুরো বিষয়টি ধসে পড়বে। Trusting in God will become increasingly difficult, and at some point, the whole idea of faith in God will collapse. নিৎসে এমন এক সময় এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন যখন ইউরোপে দ্য এজ অব এনলাইটমেন্ট চলছে। দ্য এজ অব এনলাইটমেন্ট ছিল মূলত নিপুণ গোয়েন্দা কার্যক্রম এবং বিদেশি আন্দোলনের তাদের অন্যতম কথা সোভিয়েত ইউনিয়ন। ধর্মীয় বইপত্রের বিষয়কে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। বিজ্ঞানের মোড়কে সবকিছু বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ বাইবেল হোক, কোরআন হোক কিংবা হোক অন্য কোনো ধর্মগ্রন্থ, সেটাকে অন্ধভাবে বিশ্বাস না করে বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করতে হবে। হাজার হাজার বছরের পুরনো ধর্মবিশ্বাসগুলোর সঙ্গে আধুনিক জ্ঞান বিজ্ঞানকে মেশানোর একটা যুগোপযোগী চিন্তা ছিল এটি। মূলত এটা এমন এক সময় যখন নাস্তিক্যবাদ জনপ্রিয় হওয়া শুরু করে এবং নিৎসের গড ইজ ডেড বলার পরে অনেকে তাকে নাস্তিকও বলা শুরু করল। নিৎসের কথাকে আমরা যদি তলিয়ে দেখি, আমরা দেখব তিনি এমন এক বাস্তবতার কথা বলেছেন যেখানে ঈশ্বর নেই। এই বাস্তবতায় মানুষের দায়িত্ব কর্তব্যগুলো কি কি হবে তা নিয়েই ছিল নিৎসের আলোচনা। অর্থাৎ স্রষ্টার ভয়ে বা স্বর্গের লোভে নয়, পার্থিব জীবনেই ভালো মানুষ হওয়ার তাগিদে সবাই যাতে ভালো কাজগুলো করতে উদ্বুদ্ধ হয়, সেটাই ছিল নিৎসের ভাবনা। যখন তিনি দেখলেন তার লেখা নিয়ে ক্রমশ জল ঘোলা হচ্ছে, তখন বিষয়টিকে আরও ভালোভাবে বিশ্লেষণের জন্য তিনি একটা বই লেখেন, দ্য জিওনোলজি অফ মোরালস। এই বইয়ে প্রথমেই উঠে আসে দুই রকমের মোরালিটির কথা, মাস্টার মোরালিটি এবং স্লেভ মোরালিটি। যারা সমাজের উঁচু স্তরে ছিলেন তাদের কাছে সমাজের নিচু স্তরের মানুষের মোরালিটির পার্থক্য যে সেই সময়কার সমাজে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, সেটা নিয়ে প্রাথমিক আলোচনা। এছাড়া বাইবেলে শাস্তির যেরকম বর্ণনা দেওয়া হয়েছে তা যে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও বলেন নিচ্ছে। অনুতাপ বোধ যে খ্রিস্টান সাইকোলজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিষয়টি যে মোটেও ভালো কিছু না, তা নিয়েও আলোচনা হয় এই বইয়ে। নিৎসে মনে করতেন সমাজে যে সামাজিক রীতিনীতি প্রচলিত আছে এগুলোর সঠিক কোনো মানে নেই এবং এগুলো অক্ষরে অক্ষরে মানলে একজন মানুষ ধীরে ধীরে আত্মহত্যা, ডিপ্রেশনের পথেও চলে যেতে পারে। এ কারণেই নিৎসে নতুন নতুন প্রাসঙ্গিক মোরাল ভ্যালু নিয়ে ভাবতেন, বিশ্লেষণ করতেন। যদিও তার তৈরি করা ভ্যালু যে 100% সঠিক না, সেটাও অকপটে স্বীকার করতেন তিনি।
সময়ের সাথে যে সামাজিক রীতিনীতি বদলাবে এতেও বিশ্বাস করতেন তিনি। নিচ্ছে বলতেন সোশ্যাল নর্মস নিয়ে ভাবার দায়িত্ব সবার। নিচ্ছের এই বই নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন তিনি আরেকটি কনসেপ্ট নিয়ে এলেন, ভ্যালু অফ অ্যাফার্মেশন। আমাদের জীবনে প্রতিদিন আমরা অনেকগুলো অনুভূতির মুখোমুখি হই। তাদের মধ্যে প্রধান হচ্ছে খুশি, বেদনা, রাগ। ভ্যালু অফ অ্যাফার্মেশনের মূল কথা হচ্ছে জীবনে যখন যা খুশি আসুক সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ যাই আসুক জীবনে সেগুলোর কোনো কিছুকেই বাতিল করা যাবে না। নিচ্ছের এই থিওরি মেনে নিলে জীবনের দুঃখ কষ্ট নিয়ে মানুষের আর কোনো আফসোস থাকারই কথা নয়, কারণ এগুলো মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিচ্ছে বলেন শরীরে যে ব্যথা, ট্রমা, কষ্ট হয় এগুলোকেও মেনে নিতে হবে। অসুখ না হলে যেমন সুস্থ থাকার গুরুত্ব বুঝব না, এই বিষয়টাও ঠিক তেমন। এখানেই নিচ্ছের সাথে খ্রিস্টান দর্শনের একটা পার্থক্য দেখা যায়, যেখানে খ্রিস্টান দর্শন বলে শরীরের এসব ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলোকে বাদ দিতে, সেখানে নিচ্ছে বলেন এসবকে সাদরে গ্রহণ করতে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, নিচ্ছেকে অনেকেই বলেন ফাদার অব নিহিলিজম, কিন্তু তিনি যে নিহিলিজম অর্থাৎ নৈরাশ্যবাদকে মোটেও প্রমোট করেননি, বরং তিনি যে জীবনকে সবকিছু নিয়েই উপভোগ করতে বলেছেন সেটাই এখানে প্রমাণিত হয়। ফেরা যাক নিচ্ছের বাস্তব জীবনে। বছরের শেষটা আরেকটু আনন্দময় করতে কম্পিউটার ম্যানিয়া নিয়ে এলো ইয়ার এন্ড সেল 2024। এবার হবে বছরের সবচেয়ে বড় সেল, যাতে থাকবে এক্সক্লুসিভ সব ল্যাপটপ, লোয়েস্ট প্রাইস গ্যারান্টি, ফ্রি গিফটস এবং ফ্রি ডেলিভারি। অফারটি চলবে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন কম্পিউটার ম্যানিয়ার হটলাইন নম্বরে অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে। বিশ্ববিদ্যালয় ছাড়ার পরে নিচ্ছে কিছুকাল ভবঘুরে জীবন কাটান ইউরোপে। এই সময় তার জীবনে প্রেমও আসে। লুই স্যালেম নামের একজনের ওপর নিচ্ছে দুর্বল হয়ে পড়েন। স্যালেম নিচ্ছেকে রিজেক্ট করে দেয়। বেশ কিছুদিন দুর্দশার মধ্যে দিন কাটে তার। এরপরই সে নিয়ে আসে আরেকটি কনসেপ্ট, যার নাম উবারমেন্স বা সুপারহিউম্যান। নিচ্ছে বলেন যারা জীবনের সব ক্ষেত্রে সবকিছুকে হাঁ বলতে পারেন তারা উবারমেন্স বা সুপারহিউম্যান। এই মানুষরা মূলত তারা যারা নিচ্ছের ভ্যালু অব অ্যাফার্মেশনকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে পেরেছেন, এবং উবারমেন্স হওয়ার জন্য যে শক্তির দরকার তাকে নিচ্ছে উল্লেখ করেন উইল টু পাওয়ার নামে। নিচ্ছে তার বিয়ন্ড গড অ্যান্ড ইভিল বইয়ে বলেন, লাইফ উইল স্ট্রাইভ টু গ্রো, স্প্রেড সিজ, become dominant not from any morality or immorality, but because it is living and because life simply is will to power. যাদের উইল টু পাওয়ার বেশি তারা অন্যদের ডমিনেট করবে, তারা জীবনকে ঠিকঠাক এনজয় করতে পারবে, এমনটাই মতামত ছিল নিচ্ছের। নিচ্ছের অন্যতম বিতর্কিত ফিলোসফি হিসেবে অনেকে উইল টু পাওয়ারের কথা বলেন। অনেকে এও বলেন যাদের ইচ্ছাশক্তি খানিকটা কম তাদেরকে এই ফিলোসফির মাধ্যমে ছোট করা হয়েছে। এই কনসেপ্ট থেকে নাৎসি জার্মানি এবং টোটালিটারিয়ান স্টেটসের উৎপত্তি হয়েছে বলেও অনেকের মতামত। যদিও ইতিহাস বলে নিচ্ছের ফিলসফির খুব একটা ভক্ত ছিলেন না হিটলার, সুতরাং নিচ্ছের ফিলসফি ব্যবহার করে নাৎসি জার্মানিকে ডেভেলপ করা হয়েছে, বা নিচ্ছের দর্শন থেকে উদ্ভূত হয়ে হিটলার স্বৈরাচারী শাসক হয়ে উঠেছিলেন, এমন যুক্তিও খুব একটা ধোপে টেকে না। যদিও নিচ্ছে বরাবরই সত্যকে গ্রহণ করতে বলেছেন, আবার তিনি এও বলেছেন সবসময় সব বিষয় সত্যকে মেনে চললে মানুষের জীবনটা কঠিন হয়ে যেতে পারে আত্মঘাতীয়। তাছাড়া সবসময় রিয়েলিস্টিক না হয়ে মাঝে মাঝে ডিলুশনাল হওয়াটাও যে দোষের কিছু না, সেটাও ছিল তার মতামত। নিচ্ছে বলেন জীবনে সামান্য হলেও ইলিউশন থাকা ভালো, না হয় সবকিছু অসহ্য হয়ে যাবে। এই দার্শনিক খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন তিনি তার বইগুলোতে যে মোরাল ভ্যালুর কথা বলেছেন এগুলো ব্যবহার করে একজন মানুষ প্রকৃত সত্য বের করতে পারবে, কারণ এই ভ্যালুগুলো একটি আরেকটিকে সমর্থন দেয়, বিরোধিতা করে, স্বাধীনতা দেয়, আবার সীমাবদ্ধও করে। নিচ্ছে চাইতেন তার এই ভ্যালুগুলোকে যেন কেউ অন্ধভাবে ব্যবহার না করে, যেন সবাই নিজেদের ভ্যালুগুলো খুঁজে বের করে, সেগুলোকে ডেভেলপ করে। হলিউডের সারা জাগানো সিনেমা ভি ফর ভেন্ডাট্টায় বিখ্যাত একটা ডায়লগ আছে, আইডিয়াস আর বুলেট প্রুফ। দর্শনের মৃত্যু নেই, যে কারণে মৃত্যুর 124 বছর পরে এসেও ফ্রেডরিক উইলহেম নিৎসের তত্ত্বগুলো নিয়ে
এখন আলোচনা হয়, গবেষণা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের এই সময়ে নিজের আইডেন্টিটি খুঁজে বের করার জার্নি মূলত নিৎশের ফিলসফির কথা। তার উইল টু পাওয়ার কনসেপ্টের সাথে রিলেট করতে পারবে না ডোপামিন আর অ্যাড্রেনালিন রাশের এই পৃথিবীতে সেরকম মানুষও বা কয়জন আছে? ডিলিউশনাল এই পৃথিবীতে মানুষ যখন ক্রমশ নৈরাশ্যবাদী হচ্ছে, তখন নিৎশের ভ্যালু অফ অ্যাফার্মেশন কনসেপ্ট বলে আশাবাদী হওয়ার কথা। এই সময় এসে শিল্প সংস্কৃতির সাথে মানুষ যেভাবে ঐক্য অনুভব করে, সেটার শুরুটাও মূলত নিৎশের কলম থেকেই, এবং এভাবেই নিৎশে আজও ধরে রেখেছেন নিজের প্রাসঙ্গিকতা। প্রখ্যাত সিনেমা পরিচালক ঋত্বিক ঘটক বলেছিলেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। নিৎশের জীবনটা কেটেছে এই ভাবার প্র্যাকটিসে, এবং তিনি গোটা দুনিয়ার বুকে এই মন্ত্রটাই গুঁজে দিতে চেয়েছেন, দিয়েছেনও। নিৎশেকে আপনি যদি শুধু একজন উন্মাদ বা স্বঘোষিত নাস্তিক হিসেবে ভাবেন, তাহলে ভীষণ ভুল করবেন। আপনি যদি এই ভদ্রলোককে জানতে চান, তার কথা, তার দর্শন আপনার থট প্রসেস, আপনার চিন্তার প্যাটার্নকে বদলে দেবে। আপনি হয়তো তার সঙ্গে একমত হবেন না অনেক জায়গায়, গত 100 বছরে সেটা কেউ পারেও নি। এবং যতদিন পৃথিবীর মানুষ ভালো বা মন্দ কিছু ভাবতে চাইবে, ভাবতে পারবে, ততদিনই যে প্রাসঙ্গিক থাকবেন ফ্রেডরিক নিৎশে এবং তার মতবাদগুলো, তাতে কিন্তু কারো কোনো সন্দেহ নেই।